পাওয়ার নিচে মাটি নেই, যেটা আমরা আগে থেকে বলে আসছিলাম, তা এবার দেশবাসীর সামনে রাজনৈতিকভাবে ওনার যে বাড়ি, ওনার যে মূল বাড়ি, যেখান থেকে উনি রাজনীতি শুরু করেছিলেন, সেই জায়গাতে যে ওনার পাওয়ার তলে মাটি নেই, সেটা এবারে নির্বাচনে ফলাফলে প্রমাণ হয়ে গেছে। দেখুন, শিলচর শহরে যখন সুস্মিতা দেব যখন 2014-তে সাংসদ হয়েছিলেন, আপনি যদি নিত্যময়ী স্কুলের ফলাফল দেখবেন উনি কম ভোট পেয়েছিলেন। তো 26 নম্বর ওয়ার্ডে সবসময়ই এখানে বিজেপির ভোটার বেশি। সেই জায়গাতে আমরা যদি আপনি বিগত দিনের যদি এখানে ফলাফল দেখেন, সেই সূর্যবাবুর সেন্টার বা আমি নিজেও 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমাদের যদি সেন্টার দেখেন, সবসময় এই জায়গাতে একটা রাম হাওয়া, নরেন্দ্র মোদী হাওয়া অনেক দিন থেকেই ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। এবার যখন নির্বাচনের ফলাফল বের হয়েছে, আগামী দিনে দেখবেন এইসব সেন্টারে কংগ্রেসের অনেক ভালো রেজাল্ট হয়েছে। এটা মানে মোদী হাওয়া বলে এটা অনেক দিন ধরে এখানে ছিল, যে সেই জায়গাতে সূর্যকান্ত সরকার বলে যে এখানে কম ভোট পেয়েছেন সেটা না, সেখানে সুস্মিতা দেবের সেন্টারে সুস্মিতা দেব কম ভোট পেয়েছেন। আজকে সুস্মিতা দেবের মধ্যে সাংসদ, সূর্যকান্ত সরকার তো একজন সাধারণ মানুষ, একজন সাধারণ কংগ্রেস কর্মী, কিন্তু সুস্মিতা দেব তো একজন সাংসদ। ওনাদের তো 3 সিঁড়ির মানে লিগেলসি এই শহরে, এই জায়গাতে ওনার বাবা নেতৃত্ব দিয়ে গেছেন, বরাক উপত্যকা নেতৃত্ব দিয়েছেন সন্তোষ মোহন দেব। সেই নিত্যময়ী স্কুলটা ওনাদের বাড়িতে, সেই নিত্যময়ী স্কুলে তৃণমূল কংগ্রেস কতটা ভোট পেয়েছে সেটা একবার আপনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন কি? একবার জিজ্ঞেস করে দেখবেন নিত্যময়ী স্কুলে তৃণমূল কংগ্রেস কয়টা ভোট পেয়েছিল। আমি বলি যে সেই ব্যাপারে আমি বলেছি যে সেটাতে নিয়ে আমাদের দলীয়ভাবে পর্যালোচনা হবে, এবং হয়তো অনেক জায়গাতে আমাদের অনেক লুফুলস আছে, সেটা আমি অস্বীকার করব না। অনেক জায়গাতে আমাদের দুর্বলতা আছে বা অনেক জায়গাতে আমার সাংগঠনিক দুর্বলতা আছে, সেটা আমরা অস্বীকার করলে হবে না। কিন্তু সঙ্গে একটা জিনিস, শিলচর শহরের সম্মানীয় ভোটাররা সবসময় ভারতবর্ষ রাজনৈতিক ঠিক বিরোধী অবস্থাতে থাকেন। আপনি দেখবেন 2014-তে যখন ভারতবর্ষে প্রবল মোদী হওয়া, সেই সময় শিলচরের লোকসভাতে সুস্মিতা দেব কংগ্রেস দলের জয়ী হয়েছে। তো সবসময় দেখবেন শিলচরের ফলাফলটা ভারতবর্ষের ফলাফল থেকে ঠিক বিপরীতমুখী থাকে। এবং এবারও শিলচরে এই যে বললাম যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে বিভাজনের চিন্তাধারাটা করে শিলচর শহরের ভোটাররা খুব সেন্সিটিভ ভোটার, খুব ভোটার, ওনারা ভেবেছেন যে দুটা দলে জিততে পারবে না, যাদের দেওয়ার ইচ্ছা ছিল ওনারাও লাস্টে গিয়ে বিজেপিতে ভোট দেন। বাড়ছে না, তাই কি? আচ্ছা, আমি আপনার প্রথম কথার জবাবে এইটুকু বলতে চাই যে নির্বাচনের সময় অনেক কিছু ফ্যাক্টরে কাজ করে। কিছু সময় আপনি যেটা হিসাব করেছেন এটা সোজা সাপটা হিসাব, যে 20,000 ভোট যদি কংগ্রেসের প্লাস হতো হয়তো আরও 20,000 ডিফারেন্স কম হয়। কিন্তু ভোটাররা সবসময় যে জিতবেন সেই প্রার্থীকে মানুষ ভোট দেন। প্রত্যেক দলের একটা ক্যাডার ভোট থাকে, সেই ভোটটা যদি আপনি বাদ দিয়ে 60% ভোটার থাকেন যারা ওয়েবের সাথে, দেশের স্বার্থে ওয়েবের সাথে মানুষ ভোটদান করেন। আজকে তৃণমূল কংগ্রেসকে আমি প্রথম থেকে কেন বলে আসছি, তৃণমূল কংগ্রেসে আপনি কোনো উদাহরণ দেখাতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস কাছাড় জেলাতে গঠন হওয়ার পর থেকে বিজেপি বা অন্য কোনো দল থেকে একজন সদস্যকে ওনারা ব্যাঙ্গে নিয়ে আসতে পারেননি। ওনারা যা নিয়েছেন কর্মী কংগ্রেস থেকে নেওয়ার চেষ্টা করেছেন, কারণ সেই নেত্রী কংগ্রেস দলের নেত্রী ছিলেন, ওনার বাবা কংগ্রেস দলের নেতা ছিলেন, ওনারা 3 পুরুষ দল সিঁড়ি ধরে এই কংগ্রেস দলের সঙ্গে সম্পর্ক ছিল, অনেকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল। সেই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ওনারা কংগ্রেস দলকে কীভাবে ভাঙা যায় সেই চেষ্টা ইনি প্রথম দিন থেকে করে গেছেন। আজকে নমিনেশন দেওয়ার এই জায়গাতে শিলচর ওনারা যখন নমিনেশন দিয়েছেন, ওনারা ভালোভাবে জানতেন যে এই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কোনো ভীতি নেই, তৃণমূল কংগ্রেস কোনোভাবে জয়ী হতে পারবে না। সেই জায়গাতে ওনাদের উচিত ছিল যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের শরিক হিসাবে ওনারা কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর জন্য, সেটা না করে ওনারা প্রার্থী দিয়েছেন। এবং সেই প্রার্থীর হয়ে ওনারা যে ভোটের ময়দানে নেমেছিলেন, আপনারা দেখবেন যেসব জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত অঞ্চল, সেই সব অঞ্চলে গিয়ে ওনারা প্রচার চালিয়েছিলেন। আজকে ওনারা যে 20,000 ভোট পেয়েছেন, তার মধ্যে দেখবেন সোনাই অঞ্চল থেকে ওনারা 6,000 ভোট পেয়েছেন। তার মানে ওনারা সবসময় সব জায়গাতেই এবং বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি, উনি আমাদের যিনি
তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী, সেই নেত্রী বারবার কংগ্রেসকে আঘাত করেছেন। কংগ্রেসকে উনি টার্গেট করে বারবার তিনি বক্তব্য রেখেছেন। উনি বারবার বলেছেন যে বিজেপির সঙ্গে উনাদের লড়াই, কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে। জল আর তেল কোনোদিন মিলবে না। ভারতবর্ষের যদি আজকে বিরোধী পক্ষে সবচেয়ে শক্তিশালী যদি কোনো দল হয়ে থাকে, সেটা হলো কংগ্রেস দল। যে কংগ্রেস দলে 137 বছরের পুরনো দল, যে দল ভারতবর্ষে বারবার রাজত্ব করে আসছে, ভারতবর্ষের বিরোধী দল হিসেবে নেতৃত্ব দিয়ে আসছে, যে দল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে লড়াই করেছে, সেই দল সম্বন্ধে উনি বারবার কটাক্ষ করেছেন। যে দল সুস্মিতা দেবকে পরিচিতি দিয়েছে, যে দল ওনার বাবাকে পরিচিতি দিয়েছিল, সেই দল সম্বন্ধে উনি বারে বারে কটাক্ষ করে এসেছিলেন যে কংগ্রেস নাকি বিজেপির সাথে মিলে গেছে, উনি একমাত্র বিরোধী দল। কিন্তু আমরা সব জানি, সব কিছু সাংবাদিকের সামনে বলতে পারবো না। কিন্তু কিভাবে ওনাদের কি হয়েছিল, সেই নেত্রী ত্রিপুরাতে যখন তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন, সেই ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসে কী ফলাফল হয়েছিল, সেখানে গিয়ে কার সাথে গোপন পূজাপড়া করেছিলেন, সেটাও আমাদের কাছে অনেক ইতিহাস আছে। এবং সেই জায়গাতে কাছাড় জেলাতেও ওনারা মমতা ব্যানার্জিকে এনে এখানে সভা করে ওনারা যে মেসেজটা দিতে চেয়েছিলেন শিক্ষারবাসীকে, তৃণমূল ভোট সরাসরি কাটতে পারেনি, কিন্তু যে সফল যদি হতো তাহলে তারা অনেক সফল তারা হতে পারেনি। কিন্তু আমাদেরকে অনেক জায়গাতে ক্ষতি হয়েছে। মানুষ যারা ভোটাররা অনেক ক্ষতি করেছে, সেটা স্বাভাবিক। যখন মানুষ দেখেছেন যে এখানে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসে লড়াই করছে, মানুষ এই জায়গাতে একটা দ্বিধাগ্রস্ত হয়ে গেছে যে কী হবে। যে জায়গাতে এখানে মমতা ব্যানার্জি এসে ক্যাম্পেনিং করছেন, যে সুস্মিতা দেবে কংগ্রেস হিসেবে ওনার পরিচিতি, সেই নেত্রী যখন বেরিয়ে প্রচার করছেন, তখন মানুষ একটা জিনিস সন্দেহতে পড়ে গিয়েছিল যে এবারে নির্বাচনে কী হবে। তাই যারা গণতন্ত্র বাঁচানোর জন্য কংগ্রেসকে ভোট দেওয়ার চিন্তাভাবনা করেছিল, তারাও একটা সময় যখন ভেবেছে যে দুইটা দলের মধ্যে কোন দল কী হবে, তাই ওনারা আবার গিয়ে বিজেপিকে ভোট দিয়েছেন। সেই জায়গাটাতে আমাদের লস হয়েছে।